থাকি। ভিখারিকে ভিক্ষা দাও, এটাও দেখতে কিন্তু আহ কর্মকারকের মতোই। আমরা যে কর্মকারক পড়ছিলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, মানে অবজেক্টের মতো কাজ করে। কেমন কাজ করে? অবজেক্টের মতো কাজ করে। তো ওখানে ছিল কি বা কাকে দ্বারা, হোয়াট দ্বারা প্রশ্ন করলে, যেমন কি আই ইট রাইস, এখানে রাইস ছিল অবজেক্ট। তো ওইরকম বাংলা বাক্যে কি ছিল, যে আমি ভাত খাই, ভাত ছিল অবজেক্ট। আমি ভাত খাই, ভাত ছিল কর্মকারক। এই যে ভাত, এটা ছিল কর্মকারক। তেমনি আমরা যদি আবার আমরা ওখানে দুইটা কর্ম পড়েছিলাম, সেটা হচ্ছে গেল কি, যে একটা ছিল ব্যক্তিবাচক আর একটা ছিল বস্তুবাচক। যেমন আমি তোমাকে একটি কলম দিলাম, আমি তোমাকে একটি কলম দিলাম। তো এখানে তোমাকে, কাকে, কাকে দিলাম? তোমাকে। এটা নিয়ে একটা ছিল যে আমি তোমাকে দিলাম, এটা হচ্ছে একটা কর্ম। এটা তখন আমরা কি বলছিলাম, যে এটা হচ্ছে গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্মটাকে কি বলা হচ্ছে? গৌণ কর্ম। আর যে বস্তুবাচকটা ছিল, যে একটি কি দিলাম, একটি কলম, কি দিলাম, কলম, এটা ছিল কি, মুখ্য কর্ম। অর্থাৎ বস্তুবাচক, বস্তুবাচক যে কর্মটা, সেটা ছিল মুখ্য কর্ম। তো আমরা এই যে গৌণ কর্মটা যে পেয়েছিলাম, যে অর্থাৎ আহ, ব্যক্তিবাচক যে কর্মটা, কাকে দিলাম বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্মটা পাওয়া যায়, সেটা আমরা কি বলছিলাম, যে সেটা হচ্ছে গৌণ কর্ম। এই গৌণ কর্মকে নিয়েই, যদি গৌণ কর্ম, অর্থাৎ ভিখারিকে ভিক্ষা দাও, কর্মকারকের, এটা যদি কি হয়, সত্য ত্যাগ করে, অর্থাৎ কোনো আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে যদি দেওয়া হয়, অর্থাৎ কোনো কাজের যে আমরা পাই, প্রতিদান পাই, এই প্রতিদানের আশা না করেই যেটা দেওয়া হয়, যেটা ফেরত না পাওয়ার আশা করেই দেওয়া হয়, সেটাকে বলা হয় সম্প্রদান কারক। অর্থাৎ সত্য ত্যাগ করে, মানে এটার প্রতি তার কোনো অধিকার নেই আর। কারণ ভিখারিকে ভিক্ষা দাও, এই ভিক্ষা ভিক্ষা দিয়ে দিলে কি আর আমরা ফেরত পাই? পায় না। ভিক্ষা দিয়ে দিলে তাকে একদম সত্য মালিকানা ত্যাগ করে দিয়ে দেওয়া হয়। এই ধরনের কর্মকারকটাকে কি বলা হয়? এটা কর্মকারক না, তখন এটার নাম হয়ে যাবে সম্প্রদান কারক। সম্প্রদান, অর্থাৎ কাউকে একদম সত্যত্যাগ করে কোনো কিছু দিয়ে দেওয়াটা হচ্ছে সম্প্রদান কারক। এই যে দেখি আমরা কাউকে সত্যত্যাগ করে দান, এই যে দান যদি থাকে, সত্যত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হলে, দান অর্চনা এবং সাহায্য করা হলে তাকে বলা হয় সম্প্রদান কারক। অর্থাৎ এটা শুধুমাত্র সম্প্রদান কারক আহ যে সংস্কৃত ব্যাকরণ আছে, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এই কারকটা হয়। না হলে আধুনিক বাংলা ব্যাকরণে কি সম্প্রদান কারক বলে কোনো কারক নেই, এ কর্মকারক। আমরা বললাম না গৌণ কর্ম, এই কর্মকারক দিয়ে কাজটা সম্পাদন করা হয়। অর্থাৎ আলাদা করে কারকের নামকরণ করা হয় না, কিন্তু সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান কারক হিসেবে একটি কারক ধরা হয়। তো দেখো, আমরা কিন্তু ব্যক্তিবাচক, অর্থাৎ যাকে দিচ্ছি, ব্যক্তিটা, যাকে দান অর্চনা বা সাহায্য করছি, সেই ব্যক্তিটাকে শুধুমাত্র আমরা সম্প্রদান কারক বলবো, কোনো বস্তুকে সম্প্রদান কারক বলবো না। অর্থাৎ ভিক্ষা যে দিচ্ছি আমরা, ভিক্ষাটাকে কিন্তু সম্প্রদান কারক বলবো না। ভিক্ষাও কিন্তু এখানে কর্ম। কিন্তু ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারি, এই যে যাকে আমরা সত্যত্যাগ করে দিচ্ছি, যে ব্যক্তিকে দিচ্ছি, ব্যক্তিবাচক যে কর্মটি আছে, সেটিকেই আমরা শুধু কি বলছি, সম্প্রদান কারক। তো ভিখারিকে ভিক্ষা দাও, এখানে তাহলে কোন বিভক্তি আছে? কে বিভক্তি। কে বিভক্তি কি ছিল? চতুর্থী বিভক্তি। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দিলে কিন্তু আমরা ফেরত পাবো, এটা কিন্তু সত্যত্যাগ করে দেওয়া হচ্ছে না, তখন এটা কি হয়ে যাবে, এটা হবে কর্মকারক। ধোপাকে কাপড় দাও, ধোপা হবে কর্মকারক। সম- সপ্তমী বিভক্তি, সৎ পাত্রে কন্যা দান করো। দেখো, কন্যা দান করো, দান করা বোঝাচ্ছে, মানে তাকে বিয়ে দিয়ে দিলে সে স্বামীর সাথে থাকবে, সে কন্যা আর কখনো বাপের বাড়ি স্থায়ীভাবে থাকবে না। অর্থাৎ স্থায়ীভাবে সে বাপের বাড়ি, বাবার বাড়ির ছেলে দিয়ে চলে যায়। অর্থাৎ সেই পাত্রের হাতে তুলে দেওয়া হয় কন্যাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। এবং দেখো, সৎ পাত্র, পাত্রের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, এটা হচ্ছে সপ্তম অব্যয় এ বিভক্তি। সমিতিতে তে বিভক্তি যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি, সপ্তমী বিভক্তি। সমিতিতে চাঁদা দান করো, তে।
এই যে সমিতিতে চাঁদা দাও, চাঁদা দিয়ে দিলে কি আর কখনো পাওয়া যায় ফেরত? চাঁদা দিয়ে বিভিন্ন কাজ করে, সেজন্য চাঁদা ফেরত পাওয়া যায় না। এই জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক। অন্ধজনে দেহ আলো, মানে অন্ধজনকে আলো দেখাও, অর্থাৎ অনেকটা আহ মানে শিখিয়ে দেওয়ার মতো, কিংবা কি চোখ দান করার মতো এরকম একটা অবস্থা, যেটা দিলে আর ফেরত পাওয়া যায় না। নিমিত্তার্থে মানে জন্ম অর্থে ব্যবহার হলে কি কে দ্বিতীয় বিভক্তি না হয় চতুর্থী বিভক্তি হয়। যেমন এখানে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারির জন্য ভিক্ষা দাও। তো এটা হচ্ছে নিমিত্তার্থে ব্যবহার করা হয়েছে। তো বেলা যে পড়ে এলো, জলকে চলো, জলকে মানে তাড়াতাড়ি চলো, এটাও নিমিত্তার্থে ব্যবহার করা হয়েছে। তো এটা কি হবে এখানে চতুর্থী বিভক্তি। তাহলে এই এই ছিল সম্প্রদান কারক। এখন থেকে আরেকটা কারক আছে, সেটা কি? মনে করো আহ গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে। অর্থাৎ গাছ থেকে যখন পাতা পড়ে আমরা দেখলাম আর কি বিচ্ছিন্ন হয়ে যায়। তো বিচ্ছিন্ন, অপাদান মানে কি বিচ্ছিন্ন। কোনোটা থেকে যদি কি হয় বিচ্যুত হয়, গাছ থেকে বিচ্যুত হয়ে মানে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে। তারপরে গৃহীত, মানে যদি কোনো কিছু থেকে আমরা গ্রহণ করি, যেমন দুধ থেকে দই হয়, দুধ থেকে আমরা কি নেই, দই পাই। অর্থাৎ দুধ থেকে দইটা আলাদা করি, দুধ থেকে দই পাই। এই গৃহীত। জাত মানে উৎপন্ন, অর্থাৎ জমি থেকে ফসল পাই। জাত মানে জন্ম নেওয়া কিংবা উৎপন্ন। যেমন খেজুর, খেজুর রসে গুড় হয়, খেজুর রসটাকে গুড়ে কি, খেজুর রস থেকে গুড়ের জন্ম হয়। বিরত, এই যে পাপে বিরত হও, পাপে বিরত হও, মানে পাপ থেকে বিরত হও। আরম্ভ, আরম্ভ মানে কি শুরু করা। যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু, এটা হচ্ছে আরম্ভ বোঝাচ্ছে। আবার দূরীভূত, যেমন মানে আলোতে অন্ধকার দূরীভূত হয়, আলোতে, এই যে আলো, এটা কি দূরীভূত। এই যে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, আচ্ছা সরি, আলো থেকে, আলোতে অন্ধকার দূরীভূত হয়, ওটা আলাদা কারণ। দূরীভূত হয়, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দূর হয়ে গেছে, এটা একটা। রক্ষিত মানে রক্ষা করা, যেমন বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে রক্ষা করো। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আড়ম্বর, দূরীভূত এবং রক্ষিত, রক্ষা করে বোঝায়। এবং যা দেখে কেউ কি ভীত হয়, ভীত, তাকে অপদান কারক বলে। তো আমরা দেখি প্রতিটারই একটা করে উদাহরণ দেখি। যে বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। মেঘ থেকে বৃষ্টি পড়ে, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি বিচ্ছিন্ন হয়ে তারপরে নিচে পড়ে যায়। এগুলো হচ্ছে কি অপদান কারক। এই যে থেকে পঞ্চমী বিভক্তি, এখানেও থেকে পঞ্চমী বিভক্তি, সাধারণত পঞ্চমী বিভক্তি এই অপদান কারকে বেশি ব্যবহৃত হয়। যেমন শুক্তি থেকে মুক্ত মেলে, এই যে শুক্তি থেকে আমরা মুক্ত গ্রহণ করি। শুক্তি মানে হচ্ছে ঝিনুক, ঝিনুক থেকে আমরা মুক্তা গ্রহণ করি। শুক্তি থেকে মুক্ত মেলে। দুধ থেকে দই হয়, অর্থাৎ দুধ থেকে আমরা দইটা আলাদা করি। তো এটা হচ্ছে বিচ্যুত, গৃহীত, জাত। জমি থেকে ফসল পাই, মানে জমিতে ফসল জন্ম নেয়, এটা হচ্ছে কি জমি, জাত। খেজুর রসে গুড় হয়, মানে খেজুর রস থেকেই গুড়টাকে আলাদা করা হয়, বা খেজুর রসটাকেই ঘন করে গুড় করা হয়, এই যে জন্ম ওইখান থেকে জন্ম নিচ্ছে, একই জাতের। বিরত, পাপ থেকে বিরত হও। দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও। আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু। এই পাপে বিরত হও, এখানে কিন্তু এই বিভক্তি যুক্ত হয়েছে, প্রথমা বিভক্তি। খেজুর রসে, এখানে প্রথমা বিভক্তি বা সপ্তমী বিভক্তি। তারপর কি বাঘকে ভয় পায় না, এই যে ভীত, যা দেখে কেউ ভীত হয়। বাঘকে ভয় পায় না কে, মানে বাঘকে সবাই ভয় পায়। এই যে বাঘকে, এটা হচ্ছে কি অপদান কারক। তো অপদান কারকে এই যে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে, এগুলো কিন্তু মূলত হচ্ছে কি অনুসর্গ। এই অনুসর্গ গুলাও ব্যবহৃত হয়। পঞ্চমী বিভক্তিতে আমরা দেখছি হতে থেকে দিয়ে হতে, এগুলাও কিন্তু ওখানে ওই বিভক্তি হিসেবে ইউজ করা হয়েছে। আবার এগুলা কি এখানে দেখো আলাদা একটা ওয়ার্ড হিসেবে ইউজ হয়ে গেছে। বিপদ থেকে, সোমবার থেকে, অনুসর্গের মতো ব্যবহার হয়েছে। অর্থাৎ এই অনুসর্গ গুলাও ব্যবহার হয়, বিভক্তি রূপে ব্যবহৃত হয়। অপাদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখি আমরা। বোটা আলগা গাছে ফল, বোটা আলগা আছে, বোটা আলগা ফল গাছে থাকে না, মানে কি বোটা আলগা বলতে কি, যেটা আহ, যে ফলের গোড়াটা নরম হয়ে গেছে, অর্থাৎ আলগা হয়ে গেছে, তো এটা তো গাছ থেকে পড়ে যাবে। তাহলে দূরি ইয়া কি হচ্ছে,
তোমার কাছ থেকে কি বিচ্যুত হচ্ছে, গাছ থেকে কি হচ্ছে, বিচ্যুত। তাহলে এটা হচ্ছে কি, বোটা আলগা হচ্ছে ফল থাকে না, অপাদান কারক। এবং কোন বিভক্তি, এই যে বোটা আলগা, বোটা আলগা ফল, তাহলে এটা থেকে শূন্য বিভক্তি হয়েছে। তার মানে প্রথম আবার শূন্য বিভক্তি। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন, পলায়ন এখানেও কি শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পালিয়ে যা, দূরীভূত হওয়া। দ্বিতীয় বিভক্তি, বাবাকে বড্ড ভয় পায়, এই যে ভয়, ভীত হওয়া, তাহলে এখানে বাবাকে কোন হচ্ছে, অপাদান কারক। সে যেখানে বাঘের ভয়, এই যে এখানেও ভয়, সেখানে সন্ধ্যা হয়, তাহলে বাঘ এখানে আবার কি, অপাদান কারক। এবং বাঘের এর এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা কি ষষ্ঠী, র এর ষষ্ঠী বিভক্তি। বিপদে মোরে করিবে ত্রাণ, এই বিপদে এ বিভক্তি, তার মানে সপ্তমী বিভক্তি। এবং বিপদে, বিপদ থেকে বাঁচা, রক্ষিত। বিপদে মোরে করবে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আবার লোক মুখে শুনেছি, লোক মুখে শুনেছি, মানে লোকের মুখ থেকে গৃহীত হয়েছে। তো এটাকে কি বলা হচ্ছে তাহলে, এ বিভক্তি, সপ্তমী বা এ বিভক্তি, অপাদান কারক। তিলে তৈল হয়, তিল থেকে তৈল জন্ম নেয়, হয় কি, জাত, গৃহীত বা গ্রহণ করি, জাত বা গৃহীত যে কোনো একটা। অর্থাৎ তিলটাই তৈলে পরিণত হয় না, বা তিল থেকে আমরা তেল পাই, মানে গৃহীত, গ্রহণ করি। এটা হচ্ছে গৃহীত অর্থে ব্যবহৃত হয়েছে, সপ্তমী বা এ বিভক্তি। এবং এটা হচ্ছে অপদান কারক। টাকায় টাকা হয়, মানে টাকায় টাকা হয়, টাকা থেকে টাকা বাড়ে। অর্থাৎ টাকা দিয়ে ব্যবসা করলে নতুন টাকা হয়। এটাও কি তাহলে কি, গৃহীত, টাকা থেকে গৃহীত হচ্ছে, উৎপন্ন অর্থে। তো এটা হচ্ছে কি, অপদান কারক। এখন বিভিন্ন অর্থ অপদানের ব্যবহার, যেমন কি স্থানবাচক, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এই যে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে দূরীভূত মানে বিচ্ছিন্ন হয়েছেন, বিচ্যুত। তো এটা একটা কি, স্থানবাচক। আবার দূরত্ব জ্ঞাপক, মানে ঢাকা থেকে চট্টগ্রাম, এই যে একটা দূরত্ব বোঝাচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম দুইটা স্থানের দূরত্ব। ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারের বেশি, তাহলে এটাও কি, ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে অপদান কারক। নিক্ষেপ, বিমান থেকে বোমা ফেলা হয়েছে, অর্থাৎ বিমান থেকে বোমাটা বিচ্যুত হয়ে গেছে, তো এটাও কি, অপদান কারক। এখন দেখি যে অধিকরণ কারক কি। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যে কাল আছে, কাল বা সময়, কাল বা সময়, এই সময়টাকে এবং আধার, স্থান, এই স্থানটাকে বলা হয় কি, অধিকরণ কারক। যেমন আমরা রোজ স্কুলে যাই, এটা কি, স্কুল হচ্ছে স্থান, এটা হচ্ছে অধিকরণ কারক। মানে অ্যাডভার্ব অফ প্লেস এর মতো অনেকটা, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস অনেকটা স্থান, স্থান বোঝাতে আর কি। এ বাড়িতে কেউ নেই, এই যে হোম, তাহলে এ বাড়িতে কেউ নেই, বাড়ি স্থান বোঝাচ্ছে, তো এটা অধিকরণ কারণ। অধিকরণ কারকে সাধারণত কি হয়, সপ্তমী, অর্থাৎ এ অন্তঃস্থ এবং ত, এই বিভক্তিগুলো যুক্ত হয়। যেমন এখানে স্কুলে এ বিভক্তি যুক্ত হয়েছে, আবার বাড়িতে তে বিভক্তি যুক্ত হয়েছে। আর কি বোঝায়, একটা গেল স্থান, স্কুল, বাড়িতে। কালো বোঝায় সময়, যেমন প্রভাতে, মানে কি, ভোরে সূর্য ওঠে, এই যে প্রভাতে, একটা সময় বোঝাচ্ছে। তো এই অধিকরণ কারক তাহলে কয় ধরনের, তিন ধরনের। মানে একটা কাল বোঝায়, সময় বোঝায়, একটা স্থান বোঝায়, কাল মানে সময়, আধার মানে হচ্ছে স্থান, স্থান বোঝাতে। আর একটা কি, ভাবাধিকরণ, মানে কোনো ভাব বোঝাতে, অর্থাৎ ক্রিয়ার কোন রূপ, ভাবের অভিব্যক্তি, মানে মনের ভাব প্রকাশ, যেমন তেমনই আর কি, ভাব, এই ভাব বোঝাতে ভাবাধিকরণ। তাহলে তিন ধরনের অধিকরণ দেখলাম, কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
যেমন কি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটা ভাবটা বোঝাচ্ছে। না, অন্ধকার দূর হয়ে আলোকিত হয়, এটাকে বোঝাচ্ছে সূর্যোদয়। কান্নায় শোক মন্দীভূত হয়, মানে কি কান্নায় শোক দূর হয়, এই যে দূরীভূত। তাহলে কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়া, অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করলে দূরীভূত হয়, মানে কি আলোকিত হয়, মন্দীভূত হয়, মানে কি শোক শেষ হয়, দূরী হয়, এরকম বোঝালে তাকে বলা হয় ভাবাধিকরণ। এবং ভাবাধিকরণে দেখো কান্নায় অন্তস্থ, সূর্যোদয়ে অন্তস্থ একারে, এখানে অন্তস্থ অ, যদি এইগুলা ইউজ হয় তখন কি বলে সেটাকে? সেটাকে বলা হয় ভাবাধিকরণ বা ভাবে সপ্তমী। কারণ দেখো এটা হচ্ছে অন্তস্থ সপ্তমী কারক, অন্তস্থ একারে সপ্তমী কারক, এই অলয়ের সপ্তমী কারক ব্যবহৃত হয়। ভাবাধিকরণ কারকে সবসময় কি হয়? সপ্তমী কারক সপ্তমী বিভক্তি ব্যবহার হয়, এজন্য এটাকে বলা হয় ভাবে সপ্তমী। তাহলে আধারাধিকরণ মানে স্থান যেটা দিয়ে বোঝায়, এই স্থান আবার তিন ভাগে বিভক্ত। যেমন কি, দেখি আমরা পুকুরে মাছ আছে, অর্থাৎ পুকুরের যে কোনো একটা অংশে মাছ আছে, পুরা পুকুরটা জুড়ে কিন্তু মাছ থাকে না। বনে বাঘ আছে, বনের যে কোনো একটা জায়গায় বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে, আকাশের একটা মাত্র কোণে, একটা অংশ, একটা স্থানে কি ওরে চাঁদ উঠে। তো এটা কি তাহলে ঐকদেশিক, মানে কি যে কোনো একটা অংশে, বিশাল স্থানের যে কোনো অংশে যদি ক্রিয়া সংঘটিত হয় তাহলে সেটাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ কারক। এটা গেল ঐকদেশিক। দেন সামীপ্য মানে কি কাছে, সামীপ্য শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি বা পাশে। সামীপ্য অর্থে ঐকদেশিক হয়। যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, এটাও কিন্তু এক ধরনের কি এক অংশে বোঝায়, ঘাটের পুরাটাতে তো বাঁধা থাকে না, একটা অংশে। বা ঘাটের পাশেই নৌকাটা বাঁধা আছে, এই অর্থে কি হয়? ঐকদেশিক। আর দুয়ারে দাঁড়ায় প্রার্থী, দুয়ারের ভিতরে না, দুয়ারের পাশে, এটাও কি ঐকদেশিক অধিকরণ, আধারাধিকরণ। ভিক্ষা দেহ তারে রাজার দুয়ারে, এই যে রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে মানে রাজার যে দরজা আছে দরজার কাছেই। অভিভাবক অর্থাৎ সমস্ত স্থানটা জুড়েই। যেমন তিলে তৈল আছে, অর্থাৎ পুরা তিলটাতেই তৈলটা বিরাজ করে আছে, মানে স্থান অধিকার করে আছে। নদীতে পানি আছে, পুরো নদীটা জুড়েই পানিটা আছে। এই ধরনের গুলাকে বলা হয় অভিভাবক বা কি অভিব্যক্তি, মানে পুরো স্থানটা দখল করে থাকে যে, সেটাকে কি বলে? অভিব্যাপক, যার ব্যাপ্তি অনেক। তো উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার মানে সম্পূর্ণ স্থানটাই ব্যপ্ত বা বিরাজ করে থাকে, বিরাজমান থাকে, ব্যক্ত করে বিরাজমান থাকে, তবে সেটাকে বলা হয় অভিব্যাপক আধারাধিকরণ। দেখো কোনো বিষয়ে বোঝালে সেটাকে হচ্ছে বৈষয়িক, মানে এটাও একটা কি বিশেষণ, বিশেষ্য ওয়ার্ডটাকে বিশেষণ করা হয়েছে বিষয় থেকে বৈষয়িক। কোনো একটা বিষয়ে যখন কেউ কি হয়, দক্ষ বা আহ, খারাপ হয়, বিষয় সম্বন্ধে বলা হয়, তখন সেটাকে বলা হচ্ছে বৈষয়িক। যেমন রাকিব অঙ্কে কাঁচা, কোনটাতে? অঙ্কে। ব্যাকরণে ভালো, কিন্তু ব্যাকরণে ভালো, এই যে ব্যাকরণ একটা সাবজেক্টে বিষয়ে, বিষয়ে বোঝাচ্ছে, তখন সেটা কি হয়? বৈষয়িক। অর্থাৎ বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণের আর দক্ষতা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ করা হয়। যেমন আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয় হয়। এই যে যুদ্ধে, যুদ্ধে ওদের একটা মানে এক্সপার্টাইজ, অর্থাৎ বিশেষ দক্ষতা আছে, যুদ্ধে অপরাজয়। এজন্য কি যুদ্ধে তাহলে বৈষয়িক আধারাধিকরণ। অধিকরণ কারকে আরো কি আছে? অন্যান্য বিভক্তিও ব্যবহার হয়। কারণ আমি ঢাকা যাব, যে ঢাকা স্থান, এখানে কি কোনো পুরো জায়গাটার নামই হচ্ছে ঢাকা, এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না, তাহলে শূন্য বিভক্তি বা অবিভক্তি, এই প্রথমা বিভক্তি। বাবা বাড়ি নেই, বাড়িতে নেই, এই বাড়ি, এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে কি প্রথমা বা শূন্য বিভক্তি। খিলি পান দিয়ে, এই যে দিয়ে ওষুধ খাবে, অর্থাৎ খিলি পান দিয়ে এখানে বলতে আমরা জানি যে দিয়ে যদি ব্যবহৃত হয় তাহলে করণ করা হয়, খিলি পান দিয়ে। কিন্তু আসলে না, খিলি পানের ভিতরে ওষুধটা দিয়ে তারপরে খাওয়া হয়। খিলি পানের ভেতরে ওষুধটা যেহেতু থাকে, সেজন্য এটাকে কি বলা হয়? অধিকরণ কারক। আর পঞ্চমী বিভক্তি, বাড়ি থেকে নদী দেখা যায়, অর্থাৎ এই যে মানে বাড়ির ভিতরে বসেই এখানে বাড়িটাকে বোঝাচ্ছে, নদী দেখা যায়। তো এটা হচ্ছে কি অধিকরণ কারক। সপ্তমী বা তে বিভক্তি, যেমন বাড়িতে কেউ নেই, এ বাড়িতে, এখানে তে বিভক্তি যুক্ত হয়েছে, সপ্তমী বা তে বিভক্তি।
তো অধিকরণ কারকে অনুসর্গ ব্যবহৃত হতে পারে, যেমন কি ঘরের মধ্যে কে রে, এই যে মধ্যে, এটা কিন্তু অনুসর্গ। তো ঘর, এখানে ঘরটা হচ্ছে অধিকরণ কারক, আর মধ্যে কে রে। তোমার আসন পাতিব হাটের মাঝে, এই যে মাঝে হচ্ছে কি একটা অনুসর্গ, কিন্তু হাট একটা স্থান, তো এটা হচ্ছে কি অধিকরণ কারক। এখন বিভিন্ন কারকের শূন্য বিভক্তি দেখা যায়, যেমন রহিম বাড়ি যায়। রহিম কে বাড়ি যায়, রহিম কর্তৃকারক। ডাক্তার ডাকো, কাকে ডাকো, কিন্তু এই যে কর্মকারক, কর্মকারকে কি এখানে ডাক্তার, পুরাটাই ডাক্তার, আমি ডাক্তার, শূন্য বিভক্তি। আবার ঘোড়াকে চাবুক মারো, চাবুক এখানে শূন্য বিভক্তি, কিন্তু ঘোড়াকে চাবুক দিয়ে মারো, চাবুক দিয়ে শূন্য বিভক্তি হয়েছে, কিন্তু তাহলে করণ হয়ে গেল, এটা উপাদান হিসেবে ব্যবহার হয়েছে। অপাদান, গাড়ি স্টেশন ছাড়ে, স্টেশন থেকে কি হয়, ছেড়ে চলে যায়, দূরীভূত হয়। দূরীভূত বলতে দূরীভূত না, মানে বিচ্যুত হয়ে যায়। হুম। তাহলে এটা কি বোঝাচ্ছে, যে স্টেশন, গাড়ি স্টেশন ছাড়ে, অপাদান, স্টেশন থেকে ছাড়ে। তো সারা রাত বৃষ্টি হয়েছে, এটা কি বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে, কালাদিকরণ। এগুলো সবগুলোতে শূন্য বিভক্তি হয়েছে। আবার দ্বিতীয় বিভক্তি দেখি, লোকে বলে, কে বলে বা কারা বলে, লোকে বলে, কে বা কারা অর্থে ব্যবহৃত হয়েছে, কারা অর্থে, কারা বলে, কর্তৃকারক। কিন্তু এখানে কি কে বিভক্তি, এ বিভক্তি যুক্ত হয়েছে, সপ্তমী বিভক্তি। পাগল এ কি না বলে, মানে পাগল কি না বলে, এ বিভক্তি এখানেও, এটাও কর্তৃকারক। এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন, অধীন বলতে কি বোঝাচ্ছে, অধীনস্থ কাউকে বোঝাচ্ছে। তাহলে এটা কি কর্মকারক হয়ে গেল না, যে আমাকে বা অধীনে বলতে সাধারণত আমাকে বোঝায়, যে অধীনে যারা অধীনস্থ, মানে কি আহ প্রজা, রাজার অধীনস্থ প্রজা, এরকম। তাহলে এ অধীনে মানে মালিকের, এটা হচ্ছে দাস, দাস বুঝাতে আর কি, এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। করণ কারকে দেখি আমরা, এ কলমে ভালো লেখা হয়, মানে কলম দিয়ে ভালো লেখা হয়। তাহলে কি এখানে কিন্তু এ বিভক্তি যুক্ত হয়েছে, করণ কারকে সপ্তমী বিভক্তি। আবার আমরা দেখি যে কি হয়, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি রাঘবকে ডরাই, ভয় পাই। ডরাই শব্দের অর্থ কি, ভয় পাই। এখানে রাঘব, রাঘবকে না বলে এ বিভক্তি যুক্ত হয়েছে, মানে আমি কি রাঘবকে ভয় পাই, ভয় পাওয়া হলে কি হয়, অপাদান কারক, অপাদান কারক। এবং এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে, এ, সপ্তমী বিভক্তি। এ দেহে প্রাণ নেই, দেহ একটা কি স্থানের মতো বোঝাচ্ছে। তো এখানে প্রাণ, প্রাণ কি যাওয়া আসা করে, প্রাণ চলে গেলেই মৃত্যু হয়, তো এ দেহে প্রাণ নেই মানে কি মৃত, একটা স্থান বোঝাচ্ছে। এটা কি স্থান বা কালা, আধারাদিকরণ। এখন দেখি আরেকটা জিনিস দেখি আমরা, এটা কারক না, সম্বন্ধ পদ, মানে কারোর সাথে সম্বন্ধ বোঝাতে, সম্পর্ক বোঝাতে। যেমন মতিনের ভাই, মতিনস ব্রাদার, এই যে অ্যাপোস্ট্রোপিয়াস পসেসিভ পড়ছিলাম, ঠিক সেম। পসেসিভ মানে কি অধিকার বা সম্বন্ধ পদ, মতিনস ব্রাদার, মতিনের ভাই বাড়ি যাবে, তো এটা কি তাহলে মতিনের সাথে সম্পর্ক বোঝাচ্ছে। এ ধরনের যে পদটা আছে এটাকে বলা হয় সম্বন্ধ পদ, বা শব্দটা আছে সেটাকে বলা হয় সম্বন্ধ পদ। তাহলে ক্রিয়াপদের সাথে সম্পর্ক নেই, এটার কিন্তু সম্বন্ধ নেই। কার ভাই, কে বাড়ি যাবে, যদি এরকম করে বলি তাহলে আসে মতিনের ভাই। কিন্তু মতিন এবং ভাই এই দুইটার মধ্যে কোনো ক্রিয়ার সম্পর্ক নাই, এই দুইটার মধ্যে দুইটা বিশেষ্য পদেরই সম্পর্ক, এই দুইটা বিশেষ্য পদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো এই ধরনের দুইটা বিশেষ্য পদের মধ্যে সম্পর্ক, অধিকার সম্পর্ক বোঝাতে, তো ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখেই নামপদের সাথে সম্পর্ক, মানে একটা বাক্যস্থিত একটা নামপদের সাথে অন্য একটা নামপদের কি সম্পর্ক বোঝাতে কি হয়, সম্বন্ধ পদ। যেমন মতিনের ভাই, তারপরে কি চেয়ারের পা, এরকম। খালিদের বই, এই যেমন র বা এর বিভক্তি দিয়েও কি সম্বন্ধ পদ, সাধারণত র এবং এরই যুক্ত হয়। যেমন খালিদের বই, আমার ভাই, আমি যোগের, বা আমি যোগ র, আমার, আমার ভাই খালিদের বই। আবার সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার বা কের বিভক্তি যুক্ত হয়, যেমন আজিকের, আজকের, আজিকার থেকে আজকের, পূর্বেকার, পূর্বেকার ঘটনা, এই যে কার যুক্ত হয়েছে। আবার কালিকার বা কালিকার, কালকার, কালকের, এরকম করে শব্দগুলা বিভক্তি যুক্ত হওয়ার পর আসছে। কিন্তু কাল শব্দের সাথে আবার কি যুক্ত হয়, এর বিভক্তি যুক্ত হয়, যেমন কালের, এই কালের, ও কালের, সে কত কালের কথা। এই যে আরেকটা পদ আছে সেটাকে আমরা বলি
সম্বোধন পদ। আচ্ছা, সম্বন্ধ পদে অনেক ধরনের সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, বহু প্রকারের হইতে পারে। যেমন কি অধিকার সম্বন্ধ, অধিকার সম্বন্ধ হইলে কি রাজার রাজ্য, প্রজার জমি, প্রজার অধিকার আছে, রাজার অধিকার আছে। জন্মজনক মানে কি পিতা এবং সন্তান অর্থে, যেমন গাছের ফল, গাছ থেকে ফল পাই, তা জন্ম এবং জনক। একটা হচ্ছে কি জন্ম দিছে, আর একটা জন্মগ্রহীত হয়েছে। একজন জনক আর একজন হচ্ছে জন্ম করা নেওয়া জিনিস। গাছের ফল, পুকুরের মাছ, পুকুর থেকে মাছটা জন্ম হয়েছে। কার্যকারণ সম্বন্ধ মানে কি কোনো কাজের কারণ, অগ্নির উত্তাপ, অগ্নির কারণে উত্তাপ সৃষ্টি হয়েছে, রোগের কারণে কষ্ট হচ্ছে, এই যেটাকে বলা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। উপাদান সম্বন্ধ মানে কোনো কিছু উপাদান বোঝাতে, রূপার থালা, রূপার তৈরি থালা, তো রূপাটা হচ্ছে এখানে উপাদান, এই উপাদান সম্বন্ধ। সোনার বাটি, গুণ সম্বন্ধ, মধুর মিষ্টতা মানে কি মধুর, মধুর গুণই হচ্ছে মিষ্টি, মিষ্টতা, এটা হচ্ছে মধুর মিষ্টতা। নিমের তিক্ততা, তাহলে গুণ সম্বন্ধ। হেতু মানে কারণ সম্বন্ধ, ধনের অহংকার, মানে কোনো কিছুর জন্য আর কি। হেতু বলতে কোনো কিছুর জন্য, জন্য বোঝাচ্ছে। ধনের জন্য অহংকার, ধন আছে বলেই অহংকার, এই ধনের জন্য ধনের অহংকার। রূপের দেমাক, রূপ আছে বলেই দেমাক আছে, রূপের দেমাক। ব্যক্তি বলতে বিস্তার বোঝাতে, যেমন রোজার ছুটি, বিশাল একটা ছুটি, যে রোজার ছুটি। শরতের আকাশ, শরৎকাল একটা দীর্ঘ সময়, এটাকে বলা হচ্ছে ব্যক্তি, তাহলে শরতের আকাশ, শরৎকালের আকাশ। ক্রম সম্বন্ধ মানে কি ক্রমবাচক বোঝাতে, পাঁচের পৃষ্ঠা, সাতের ঘর, 5 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার ঘর, এরকম করে। অংশ সম্বন্ধ মানে কোনো কিছুর একটা অংশ, হাতির দাঁত, হাতিরই একটা অংশ। মাথার চুল মানে মাথার অংশ, মাথার চুল, এই অংশ বোঝাতে। ব্যবসায় সম্বন্ধ অর্থাৎ পাটের গুদাম, মানে পাটের ব্যবসার জন্য যে গুদাম সেটা হচ্ছে পাটের গুদাম। আদার ব্যাপারী অর্থাৎ আদার ব্যবসা যে করে তাকে বলা হচ্ছে আদার ব্যাপারী, এটা ব্যবসা সম্বন্ধ। ভগ্নাংশ, 1/3 মানে কি এই যে এট- এটাকে বলা হচ্ছে 1/3। 7/5, এই যে এটাকে বলা হচ্ছে 7/5, এটাকে বলা হচ্ছে 1/3। 3 গুণটাকে সাধারণত বলা হয় 1/3, 7/5। এই ভগ্নাংশ সম্বন্ধ বোঝাতে, অর্থাৎ এগুলো একটা ভগ্নাংশ। আবার কৃতি মানে হচ্ছে কোনো কিছু কাজটা করছে, কৃতি এই কাজ বোঝাতে, বা হচ্ছে অসামান্য কাজ বোঝাতে। নজরুলের অগ্নিবীণা মানে নজরুল অগ্নিবীণা লিখছে। মাইকেলের মেঘনাদ বধ কাব্য, মাইকেলের কাজ এটা মেঘনাদ বধ কাব্য, প্রীতিময় কাজ। আধার এবং আদেহ অর্থাৎ একটা হচ্ছে কি পাত্র, আর একটা হচ্ছে কি পাত্রের ভিতর রাখা জিনিসটাকে বোঝায়। যেমন বাটির দুধ, শিশির ঔষধ, এখানে জিনিসটা হচ্ছে কি দুধ, আর যে আধার পাত্রটা, পাত্রটা হচ্ছে বাটি, এবং পাত্র হচ্ছে শিশির, শিশি, আর তার ভিতরে রাখা জিনিসটা হচ্ছে ঔষধ। এই আধার এবং আদেহ। অবোধ, অভেদ, অভেদ সম্বন্ধ হইলে কি হয়, জ্ঞানের আলো, জ্ঞানের আলো, দুঃখের দহন। উপমান আর উপমেয় বোঝাতে, উপমান এবং উপমেয় বোঝাতে। তো একটা কি, একটার সাথে তুলনা করা, আর একটা তুলনা যেই বস্তুটাকে তুলনা করে সেটা উপমেয়। ননির পুতুল, যেমন ননি, ননির সাথে তুলনা করা হয়েছে পুতুলকে, তো ননির মতো পুতুল। ননি যেমন নরম তেমন পুতুলটাও নরম। লোহার শরীর, ননি হচ্ছে কি খাবার, এই খাবার দিয়ে তৈরি পুতুলটা। আবার লোহার শরীর মানে লোহার মতো শরীর, একটা উপমান আর একটা হচ্ছে উপমেয়, যার সাথে তুলনা করা হচ্ছে আর যেটাকে তুলনা করা হচ্ছে। তুলনা আর একটা হচ্ছে তুল্য বস্তু। বিশেষণ মানে বিশেষণ বোঝাতে আর কি। সুখের দিন, এই যে সুখের, এটা হচ্ছে বিশেষণ। যৌবন, যৌবনের চাঞ্চল্য, এটাও বিশেষণ বোঝাচ্ছে এখানে। নির্ধারণ মানে সবার সেরা, এটা নির্ধারণ করা হয়েছে মানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবার দ্বারা সিদ্ধান্ত হয়েছে রেজাল্ট হিসেবে, সবার সেরা, সবার ছোট। আবার কারক সম্বন্ধ, কারক সম্বন্ধ তো আছে, রাজার হুকুম, কার হুকুম, রাজার হুকুম, কার সেবা, কর্ম, এটা হচ্ছে কি রাজাই হুকুম দিয়েছে, কর্তৃকারক। প্রভুর সেবা, কার সেবা, প্রভুর সেবা। সাধুর দর্শন, কর্ম, কার দর্শন, করণ, চোখের মাধ্যমে দেখা, সেটাকে বলা হচ্ছে হাতের লাঠি, হাতে ধরা লাঠি, করণ একটা উপাদান লাঠি দেখেন।
বাঘের ভয়, ভয় বুঝাইলে কি হয়? ভীত হইলেই অপাদান কারক। বৃষ্টির মানে বৃষ্টিটা কি দ্রুত হচ্ছে মেঘ দিকে, এটা হচ্ছে অপাদান। ক্ষেতের ধান, অধিকরণ। ক্ষেত, দেশের লোক, দেশ, অধিকরণ। আরেকটা পদ আছে, সেটার নাম কি বললাম যে একটু আগে, সম্বোধন পদ। মানে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা, যেমন তাকে আমি বললাম বন্ধু, কাউকে বললাম ও হে মাঝি, সুমন, কারো নাম। আবার কাউকে বললাম চেয়ারম্যান সাহেব। এগুলো হচ্ছে কি সম্বোধন পদ, এগুলো কি সম্বোধন পদ। মানে এটার ইংলিশ হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস। সম্বোধন অর্থাৎ কাউকে ভোকেশন করা, কোনো কিছু বলে আহ্বান করা, এটাকে বলা হয় সম্বোধন পদ। যেমন সম্বোধন পদে, পদের পূর্বে কি হইতে পারে? ওগো ব্যবহার হইতে পারে, ওরে, ওরে অভাগা, ওগো মোর গুরু দক্ষিণা, এই যে বলি আমরা। হে, হে বা হে, বা হে, কিংবা হে মানব, বলে না ওগো। ওগো তো দেখছি এর আগে। ওই, ওই, আমরা বলি না ওই, এই হিসেবে আর কি। এগুলা বলেও সম্বোধন করা যায়, বা এগুলা সম্বোধন পদের পূর্বে ব্যবহার করা যায়। যে অব্যয়বাচক শব্দ বসে কি সম্বোধনের সূচনা করা যায়, যেমন ওগো। ওগো, এই যে তোরা, ওগো তোরা জয়ধ্বনি কর, এই ওগো কিন্তু সম্বোধন পদ হিসেবে হইল। ওগো, ওগো মাঝিরা তোরা জয়ধ্বনি কর। ওরে, এই যে ওরে, ওরে তোমরা আজ যাস নে, আজ তোরা যাস নে ঘরের বাইরে। ওই নিরমল, মানে ওই নিরমল, ওই নিরমল উষা কে তোমাকে নিরমিল। এই যে নিরমল উষা, এটা পুরাটাই হচ্ছে কি ওই নিরমল উষা, এটা হচ্ছে সম্বোধন পদ। অনেক সময় এই যে সম্বন্ধ সূচক পদটাও কি সম্বোধন পদের কাজ করে থাকতে পারে, যেমন কি এই সুমনের ভাই এদিকে আসো। তাহলে এখানে ওই, এই সুমনের ভাই, সুমনের ভাই, এ পুরাটা কি হচ্ছে? সম্বোধন পদ। সম্বোধন পদের পরে অনেক সময় বিস্ময় সূচক চিহ্ন দেওয়া যায়, এটাকে তখন সম্বোধন চিহ্ন বলা হয় থাকে। কিন্তু সাধারণত আমরা কি করি? আমরা কমা চিহ্নটাই বেশি ব্যবহার করি। যেমন ওরে খোকা, এই যে তারপরে এটার পরিবর্তে আগে কি বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু এখন কি করা হয়? এখন কমায় দেওয়া হয়। এখন আর বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয় না, কমা ব্যবহার করা হয়। মনে ওরে খোকা, যাওয়ার সময় একটা কথা শুনে যাস। তো আমাদের কারক শেষ হয়ে গেল। কারক এই পর্যন্ত ছিল, আর বাকিগুলো হচ্ছে কি প্র্যাকটিস সিট।